কিন্তু আমি আমার জীবনে আমি ভাবছি কি এটা রিমোট একবার রিবেট যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল থেকে দেখে মনে কিছু একটা রিমোট রিমোট ভাবে কিন্তু রেফারেন্স করতে গেলে দিকে যেটা আসলে রিমোট এটা যে বাংছে একবার সত্যি কথা বলছি যেটা আসলে বাংছে বাচ্চা যে রেফারেন্স করবে গুণের মধ্যে রেফারেন্স কি বলে গুণের মধ্যে কিন্তু ভালো যাবে ধীরে ধীরে যদি করার চেষ্টা করছি তখন তার দিলটা থেকে গেছে তাই না ওইটা আমাদের মনে হচ্ছে আসলে কিন্তু বলে যে আসলে আমরা দীর্ঘ যে জ্ঞান পাই না আমাদের মনে কি ধারণা যেটা কেন হয় না কিন্তু শেষ কবে জন্য শুরু কিন্তু শুধু শেষ কবে কিন্তু আমরা দীর্ঘ করে দিতে আমরা পাই না তাছাড়া কিন্তু অথবা ইনি মিলিক দিয়েছেন তারপর একেবারে কিন্তু সবাই জানা উচিত এটা একটা লাগাই রাখি খুবই ভালো একটা কেস খুব ভালো একটা কেস আমাদের সবাই এই ধরনের জ্ঞান আমরা থাকা উচিত যে লিঙ্গুড ভাবে লিঙ্গুড সার্ভেকে রিভিউ করতে বলতে পারি ইটস এ ভেরি গুড and interesting case. স্যার এটা একটা কারণে স্যার দেওয়া স্যার সেটা হচ্ছে স্যার টু create a suspense that was I get more audience. Thank you very much for a nice presentation. Excuse me. Hey, please. একটা চমৎকার কেস বছরের পর আমি চমৎকার কেস দিয়ে শুরু হলো কিন্তু পরীক্ষক খারাপ তার কারণ হচ্ছে খুবই মিসলিডিং এইখান থেকে খুবই মিসলিডিং আমরা কি জানি আমরা জানি যে মেটাস্টেসিস কখন বলবো যে প্রশ্নটা ম্যাডাম বলছিলেন যে একটা জায়গায় একটা টিউমার প্রাইমারি কেস হলো সেখান থেকে ডিস্টেন্সে যায় যখন সে এটাকে ডিপোজিট হবে তখন এটাকে আমরা মেটাস্টেসিস বলি এবং যে কোনো জায়গায় যদি ক্যান্সারাস কিছু হয় সেটা সাধারণত অন্য জায়গায় যায় যখন ডিপোজিট হবে তখন এটা আমরা বলি মেটাস্টেসিস তখন লাংসে হতে পারে লিভারে হতে পারে অন্য কোথাও হতে পারে তো এই জায়গাটাই একটু মিসলিডিং হয়ে যাওয়াতে আমরা সবসময় ভাবতেছিলাম যে বিনাইন পিপি টিউমার অনেক দূরে যায় ডিপোজিট হতে পারে এইটা আমাদের মাথার মধ্যে বেশি কাজ করছে প্রাইমারি ব্যাপারটা বাদ দিয়ে তো সেটা উনি বলছেন খুব ভালোভাবে সাধারণত 3-4টা হয় লিওমায়োমা তার মধ্যে একটা জায়ান্ট সেল টিউমার আরেকটা আর কখনো কখনো আমরা জানি যে এটা আমাদেরকে কিন্তু ডাইভার্ট করে দেওয়া হয়েছে এক্সামিনার ইজ ভেরি ওয়েল আমাদেরকে ডাইভার্ট করে দিচ্ছে যে কোথায় যাবে কিন্তু আমাদেরকে আসলে কনসোলিডেট করা উচিত ছিল যে যেহেতু নামলেস হচ্ছে ব্রেকিয়াল প্লেক্সাসে চাপ দিতেছে কি সেগুলো আমরা একটু খুঁজে দেখি এবং সেই ক্ষেত্রে এইটা সার্ভাইকাল ডিপ সিনড্রোম যেটা বলা হয়েছে ভেরি গুড এবং এটা যেহেতু সরায় ফেলা হচ্ছে জিনিসটা আউটকাম উইল বি ভেরি নাইস তো সার্ভাইকাল ডিপ আবার অনেক সময় আবার হয়ে যেতে পারে যেখানটা থেকে নেওয়া হয়েছে সেখানে যদি কিছু থাকে এটা আবার একটুখানি সমস্যা করতে পারে এবং সেটা যদি সমস্যা করে তখন কিন্তু বেশ ভালোই সমস্যা করতে পারে সব সময় সে ওইখানে ঠিক করবে এবং আমাদেরকে অত্যাচার করে যাবে এনিওয়ে আবার তখন হয়তো লাগতে পারে আমরা যখন এক্সরে চেস্ট দেখি আমরা লাংস নিয়ে খুব ব্যস্ত সার্ভাইকাল ভার্টিব্রা তাকাই না সার্ভাইকাল যে লিড থাকতে পারে এই জায়গায় ছোট ছোট রুডিমেন্টারি অনেকেরই আছে কিন্তু কোনো ধরনের সাইন সিস্টেম পড়ে না কিন্তু যখন এটা বড় হয়ে যাবে এবং প্লেক্সাসের কাছাকাছি যাবে কম্প্রেস করবে অবভিয়াসলি কিছু না কিছু সিমটম সেখানে থাকবে টিংলিং নামনেস থেকে শুরু করে ফিজিওথেরাপিস্টরা তখন এখানে একটা টানা দিয়ে দেয় যে এটা একটু উপরের দিকে দিয়ে দিলে এটা একটু আরাম ফিল করবে দ্যাট ইজ নট দি রিমেডি হচ্ছে এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ টু দি ডিপার্টমেন্ট অফ সার্জারি ফর পিকিং আপ এ নাইস কেস The first presentation is excellent and Jackie is an interesting person. He
point out the right thing and pick up the right case for this presentation. Thank you very much. থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তো তোমার অনেক গুণগান করলাম, তোমার সমালোচনা করি জি স্যার। যে সিস্টেম প্রেজেন্টেশন করার সময় তুমি বলছো যে কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ নরমাল, আমরা দেখা যায় যেখানে পালস নাই, আমি লেফট সাইডে আমি রেডিয়াল পালসের পাচ্ছি। কার্ডিওভাস্কুলার সিস্টেম ইনক্লুড ভাস্কুলার পেরিফেরাল ভাস্কুলার যে অর্গানগুলি আছে। তো তুমি যেখানে তোমার বাম হাতে পালস নাই সেখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম নরমাল বলে খুব কঠিন কোশ্চেন। So this is a very much accurate. চিত্র স্যারের সাথে আমার একটা সম্পর্ক লেফট হ্যান্ডে পালস নাই, কোনো কালার চেঞ্জ ছিল কিনা, বলছিলাম না, কালার চেঞ্জ ছিল কিনা, পালস না থাকলে ইসকেমিক চেঞ্জ থাকার কথা নাই স্যার। পালস নাই, এটা কিন্তু একটা। আর সেকেন্ডে আমার একটা কোশ্চেন হলো রিডিং অ্যাক্সিটন, যে প্রত্যেকটা রিবের সাথে স্পাইনাল নার্ভ গুলো থাকে, ভেসেল গুলো থাকে তার লোয়ার পার্টে একটা গ্রুপ। এইখানে কোনো স্পাইনাল নার্ভ বা ভেসেল ছিল কিনা, ছিল না স্যার। সেটা থাকলে কিভাবে কি করা উচিত স্যার এখানে এখানে আরেকটা যেটা যে এই ক্ষেত্রে নিউ সার্জারির হেল্প দরকার ছিল কিনা, এটা আমার একটা কারণ সার্ভাইকাল প্লেসে কোনো ই করতে এটা কিন্তু মেবি ভেরি ডেঞ্জারাস। মানে এইটুকু মনে রাখতে হবে, সার্ভাইকাল কোনো জায়গায় বিশেষ করে স্পাইনাল কর্ডে বা আশেপাশে কোনো কিছুতে এটা কিন্তু মানে ভেরি ডিজাস্টার হয়ে যেতে পারে এগুলো হিউম্যান বিং। কি হতে পারে? ক্রনিক নার্ভটা যেতে পারে। রেডিয়াল পালস না, পালস না থাকলে তোমার যে কালো হবে বা স্কেলি হবে কিন্তু নট হয়েছে। কারণ কি আল্লাহর ফ্লেক্সাস আছে না, কি ফ্লেক্সাস আর্চ পাওয়ার আছে, আমার আর্চ আছে। যদি পালস না থাকে, যে আছে না পালসলেস ডিজিজ আছে, কোনো পালস নেই, টাকা আছে 10%। যেমন একটু গল্প বলে আমি দেখি, আমাদের এক সময় ভ্যাসেক্টমি করেন, যারা ভ্যাসেক্টমি যাদের করেন তারা ভিআইপি কেস। ভ্যাসেক্টমি করার পরে দেখি রুগীর যখন ডাক্তার কাছে একদিন করতে পালস নাই, হারি পালস নাই, উপজেলায় অপারেশন হয়েছে, তখন আমি জানি আর কি রুগী দৌড়ে পাঠিয়েছে, স্যার রুগী তো পালস নাই স্যার, রুগী স্টকে চলে গেছে স্যার। আমরাও তখন তো আসলে বুদ্ধি জ্ঞানের সময় নাই, আমি তার দেখি সেটা কার্ডিওতে ভর্তি হয়েছে। কার্ডিওতে ভর্তি করার পরে ওই যে যারা ভ্যাসেক্টমি করে উনি তো একবারে মিনিস্ট্রি মতো খবর এনেছে, রুগী শকে চলে গেছে, এই রুগী মূল্য উপায় নেই, সবাই একবারে পাগলের মতো, কি বলবো। পরে আলটিমেট আমরা পরে দুইটা শো ডায়াগনোস করছি যে পালসলেস ডিজিজ। তার প্রস্তাব আমি সাধারণ জ্ঞান প্রস্তাব ঠিক আছে, ইমিডিয়েশন আছে, ওই আছে, এই কথা বলে ভালো আছে, উঠে হাঁটে, এদের পালস নাই, সব মাথা গরম ঠিক আছে। পালস না করি যে স্কিমে হতে বিরক্ত হয়েছে। আর যেটা বলবো এক্সট্রা রিবে আমাদের যে ওই যে আসলে নিউরোভাস্কুলার বান্ডেল থাকে না, রিবে নিচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল, আসলে তো এক্সট্রা রিপ, তো এই এক্সট্রা রিবে হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল। নিউরোভাস্কুলার তো ফার্স্ট রিপের পর থেকে হবে। হ্যাঁ, আর ওটা ব্র্যাকিয়াল প্লেক্সাসকে সে তো প্রেস করতেছে, আলনার নার্ভ ইজ ইনভলভড বিকজ অফ টিংলিং এন্ড নামনেস ইন দ্য medial side of the right left upper limb. নিজের মন থেকে কিন্তু একজনটা এটা আমাদের আগে আমরা এসেস করি, যেখানে আমি নিজের দিব কিনা। কয়েকদিন আগেও একটা ঘটনা করছি, এক সপ্তাহ ধরে এইখানে এফএনএসি করার জন্য পাঠাইছি। আমার কাছে মনে হচ্ছে নিডিল ভাঙবে, তো আমি জাস্ট ওরা না বলে পাঠাইছি যে এটা একটু মার্ক করে দেন কোথায় নিতে নিব। তো এটা জুনিয়র ডাক্তার আসছিল, সে একবার সিনিয়র ডাক্তার এসেছে, তো ওর কাছে গেলেই বসে ওটা নিয়ে আসো অতীতে, মানে নিয়ে করতে হবে, গাইডেড করতে হবে। এইগুলো আমাদের আগেই অ্যাসেস করতে হবে আমার নিজের ভাঙবে কিনা। এই ধরনের কেস অনেক আসে, কিন্তু আমাদের ফেরত দেই, ওইটা বইটা আবার আসে না।
এটা নিয়ে আমাদের ইয়েরা লেভেল রাস্তার দুইটা চলে গেল, দাগ ছিল, এটা লাগবে না। এটা ওই রিমের মধ্যে ছিল, রিম এটা লাগতেছে, এখানে নিয়ে দিব না, এরকম ঘটনা হয়। তবে আমি এটা যতই বলেন যে বছরের প্রথম, কিন্তু ফিলিংটা আসলে আমার পছন্দ হয়নি আসলে। এটা আমাদের এই প্যারাডক্সিক্যাল এই আমাদের ফেলে দিচ্ছে Diagnosis. তবে এটা কি হতে পারতো, এটা আমি এই করে জিজ্ঞেস করছি, এই হেডিংটা মেটাস্টেসিস অফ বেনাইন টিউমার না হইয়া অন্য কি হেডিং দিলে আমার সুন্দর হতো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার এই যে টপিকসটা নিয়ে স্যার আমি সবথেকে মানে কি করবো, আমাদের লোকমান স্যারের কথা না স্যার, এইখানে অ্যাপ্রোচে হাত দেওয়া এটা অত্যন্ত কঠিন, এটা স্পাইন সার্জন ছাড়া কেউ হাত দেয় না এখানে। যাই হোক, এখানে স্যার উচিত ছিল যে থোরাসিস আলবার্ট সিনড্রোম বা এরকম কিছু হলে ভালো হতো। টপিকসটা বেমিয়াসিস কোনো মিলল না আর কি, আমাদের পুরোটাই আমাদেরকে একেবারে ভীষণ সমস্যা। তবে স্যার আমি ধন্যবাদ জানাই যে খুব চমৎকার সে সাহস নিয়ে করছে, এটা সত্যি ধন্যবাদ। কেন এটা আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো সুসংবাদ যে এত বড় কেস সে হাত দিচ্ছে এবং সবাইকে নিয়ে করতে পারছে সুন্দরভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ গভর্নমেন্ট সার্জন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নেক্সট টপিক কি হবে স্যার? Okay, ladies and gentlemen, now the as usual announcement. Our next seminar will be on next Sunday and to be done by the Department of Cardiology and thereafter OBG. So I will request both the departments to prepare themselves for the coming up sessions. Now it is the time for the co-chairperson to say few words and thereafter the chairperson to conclude the session. I request Dr. Shuttam Kumar, who is newly promoted as a professor of surgery department, and I request him to say something about today's clinical meeting. থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ কংগ্রেচুলেট করার জন্য। যেটা পালসলেস ডিজিজ বলা হচ্ছে, এটা আসলে তার পালস কিন্তু রিগেইন করছে অপারেশনের পরে, পালসলেস ডিজিজ হওয়ার কোনো চান্স নেই। যাই হোক, যেটা এখানে খেয়াল রাখা উচিত, আমি জুনিয়রদের জন্য বলবো, রেনল্ডস ফিনোমেনন এবং রেনল্ডস ডিজিজ দুইটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ও যেটা বলছে যে পালস ছিলই না, এটা হয়তো আমরা ঠিকমতো পালপেট করতে পারি নাই, এটা একটা হতে পারে। আর হয়তো যখন আমরা এক্সামিন করছি তখন পালস ছিল। ইট ইজ এ সিকুয়েন্সিয়াল কালার চেঞ্জ ডিউ টু ভেসোস্পাজম, এটার জন্য এটা হয়ে থাকে। এবং যদি প্রাইমারি হয়ে থাকে সেটা ডিজিজ, আর যদি ফেনোমেননটা শুধুমাত্র সিমটমটা এখানে আসে। যাই হোক, যেটাই হোক না কেন, কেসটা ইন্টারেস্টিং। এরকম যদি কোনো কেস পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে এক্সামিনেশন করতে হবে। অনেক সময় আমরা দেখি আমাদের কাছে হাতে ব্যথা, হাতের এক্সরে করে নিয়ে আসি, শোল্ডারের এক্সরে করে নিয়ে আসি, পরে আমরা মানে তারা এখানে ব্যথা হয়েছে খুঁজতেছে, এখানে আসলে যে মেইন প্রবলেম তার সার্ভাইকাল রিজিয়ন, এটা অনেকেই মিস করে দেয়, জুনিয়ররা বিশেষ করে। এবং এই কিছুদিনের ভিতরে অনেকগুলো কেস পেলাম এরকম হাতে ব্যথা, তারা হাতের এক্সরে করে নিয়ে আসতেছে, শোল্ডার এক্সরে করে নিয়ে আসতেছে, এবং অনেক টাকা ওখানে খরচ করে পরে আসে। পরে আমরা আসলে আসার পরে দেখেন ডায়াগনোসিস করে তার সার্ভাইকাল দিই, পরে আমরা স্পেশালিস্টের কাছে পাঠাই দিব, ঠিক আছে, কিন্তু ডায়াগনোসিসটা তো হওয়া উচিত। আর একটা হচ্ছে যে হেডলাইন যেটা এখানে বলা হয়েছে বিনাইন ডিজিজ মেটাস্টেসিস, যেটা হয় এটা প্যারাডক্স, ঠিক আছে, কিন্তু এটা পসিবল। স্যার যেটা বলছে যে ঠিকই আছে, এটা ডার্মিয়াসি এমবিএল মেটাস্টেটিক বিনাইন লিওমায়োমা, এটি কিন্তু সবচেয়ে বেশি হয়। এছাড়া স্যারেরা যেগুলো বলছে এগুলো আছে, আপনি জায়ান্ট সেল টিউমার, পিলিওমোরফিক টিউমার, এগুলো থাকেই। কেন মেটাস্টেসিস হয় বিনাইন টিউমার? সাধারণত আফটার অপারেশনের আগে ম্যাডাম যেটা বলছিল যে ডিএনসি করার সময় বা অন্য, এটাই আসলে মেন। বিনাইন টিউমার মেটাস্টেসিস হতে গেলে তার ভেসেলস ওপেন হতে হবে, এবং ভেসেলস ওপেন করতে গেলে আমরা তো অপারেশন করা লাগবে, অথবা ট্রমা হয়ে বিনাইন টিউমার হতে পারে। এছাড়া আমাদের নর্মাল সেল অথবা বিনাইন টিউমারের যে অ্যাডিসিভ ম্যাটেরিয়ালসগুলো বায়োকেমিক্যাল সিক্রেট করে, তারা এমনভাবে লেগে থাকে যে ওটা
ছাড়ানোর মতো নাই। যেমন ক্যান্সার সেলে ইনভেশন ক্যান্সার সেলে যেমন ওদের আপনার ফটোলাইটিক এনজাইম সিক্রেট করে, যার জন্য নিজে নিজে ছড়ায় যেতে পারে, কিন্তু নর্মাল সেল অথবা বিনাইন টিউমার এই সেল ইয়েটা থাকে না, বরং উল্টা থাকে, অ্যাডিসিভ মেটেরিয়ালস থাকে সিক্রেট করে, যার জন্য ওরা ছড়াতে পারে না। যাই হোক, কেসটা অবশ্যই সবাইকে পেশেন্টলি হিয়ারিং করার জন্য ধন্যবাদ। আজকের অডিয়েন্সের উপস্থিতি ভালো এবং আমার ইন্টার্ন ডক্টররা অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছে। একটা ইন্টারেস্টিং কেস ছিল। এই কেসের থেকে আমরা এইটুকু অন্তত মেসেজ নিতে পারি, কোনো পেশেন্টকে লাইটলি এক্সামিনেশন করা যাবে না। এই পেশেন্টকে আমরা অকাল্ট প্রাইমারি সেকেন্ডারি টু দ্য লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, এটা প্রথমেই চিন্তা করেছিল অনেক ডক্টর, কিন্তু এটা যখন আমরা খুব ভালোভাবে এক্সামিনেশন করলাম তখনই আমাদের এটা লিম্ফ নোড মনে হয়নি, আমাদেরকে একটা হার্ড কোনো টিউমার মনে হয়েছে। এবং when we do the x-ray we immediately diagnose it is a cervical rib, না হলে আমরা এটা সিটি স্ক্যান এমআরআই এগুলোও করতে পারতাম to find out any other tumor like pancreas tumor or any secondaries from the cervical gland like thyroid, parotid like that. তাহলে আমরা ওইখানে যাই নাই কেন, আমরা এক্সরেতেই ফার্স্ট ডায়াগনোসিস করে ফেলছি অ্যান্ড ইট ইজ রিলেটেড উইথ আওয়ার সিমটমস। এবং দেখা গেল যে অপারেশনের যখনই রিপটা কেটে ফেলা হলো, একজন অ্যাসিস্ট্যান্ট পালসটা ধরে আছে, সাথে সাথেই পালসটা রিগেইন করলো, সাথে সাথেই পালসটা পাওয়া যাচ্ছে। যদিও পোস্ট অপারেটিভ পিরিয়ডে হয়তো একটু নিউরোপ্র্যাক্সিয়া হয়েছিল, যে পেশেন্টের সেন্সেশন মোটর মুভমেন্ট কিছুটা কম ছিল ফর 24 আওয়ার্স, তারপরে আস্তে আস্তে এটা 24 আওয়ার্সেই মুভমেন্ট সেন্সেশন সবই রিগেইন করেছে। এবং ও আজকেও বললো যে পেশেন্টের সাথে কথা হয়েছে, এখন পর্যন্ত পেশেন্ট ভালো আছে, কোনো কমপ্লেইন নাই। সো রেয়ার ডিজিজ ডায়াগনোস ইনসিডেন্টালি, কিন্তু এটা ডায়াগনোসিস কীভাবে সম্ভব হয়েছে? অ্যাকুরেট এক্সামিনেশনের মাধ্যমে। যদি তুমি একটা পেশেন্টকে খুব কারেক্টলি এক্সামিনেশন করো, পেশেন্টকে সময় দাও, তাহলে কঠিন কেসও ইজিলি ডায়াগনোসিস করা যাবে। তাহলে আজকে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এগেইন ফর ইয়োর পেশেন্টস হিয়ারিং। থ্যাংক ইউ।